জীবনেও কেউ গরুর জিব্বা খাবেন না। আজকের এই ভিডিও দেখার পর সরাসরি আজকে অনেক কিছুই দেখাবো, গরুর জিব্বা থেকে কি কি বের হচ্ছে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ সামনে কুরবানি ঈদ আসতেছে, তখন কিন্তু আমরা সবাই হুমড়ি খেয়ে এই জিব্বা খাওয়ার জন্য লেগে পড়বো। জিব্বা খাওয়ার আগে ভিডিওটা দেখে নেবেন খুব ভালো করে। এর নিনজা টেকনিক আজকে দেখিয়ে দিব কিভাবে জিব্বা থেকে এই ময়লাগুলো আপনারা খুব সহজে 2 মিনিটের মধ্যে তুলে নিতে পারেন। আজকের এই ভিডিও যদি কেউ ছেড়ে উঠে যান তাহলে কিন্তু অনেক মূল্যবান জিনিস হারাবেন। প্লিজ ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন এই জিব্বা থেকে কি কি বের হচ্ছে আর কি কি বের করে এই জিব্বাটাকে একদম ক্লিন করা যায় মাত্র 2 মিনিটে। আমরা অনেকেই আছি নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার ভাই, যারা আমরা এই জিব্বাটাকে একদমই ক্লিন করতে জানি না বলেই কিন্তু এই জিব্বার অনেকটা অংশই কেটে ফেলে দিতে হয়। আজকে আমি এমনভাবে এটাকে ক্লিন করে আপনাদেরকে দেখাবো, এর একটা অংশ আপনাদের কাটতে হবে না, পুরোটাই কিন্তু আপনি নিতে পারবেন। এই তো টকবকে ফুটন্ত গরম পানিতে জিব্বাটাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর এটা আপনি 2 মিনিটের মতো রাখবেন, এর কিন্তু একটু বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। এই তো আমি 2 মিনিটের মতো রেখেছি, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর যেটা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা কলা ছোলাতে যতটুকু সময় লাগে এই জিব্বার খোসা ছোলাতে তার চেয়েও অল্প সময় লাগবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে এইখানে কিন্তু আপনি গরম পানিতে দিয়ে যদি এর বেশি সময় রাখেন, 2 মিনিটের বেশি সময়, তাহলে কিন্তু এটা তুলতে অনেকটা সময় লাগবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন এটা কত ইজিলি উপরের খোসাটা উঠে যাচ্ছে, তাই না? আমি 2টা জিব্বা ছোলাই নিলাম, এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আর এগুলো কাটা খুবই সহজ, একটু ছোট ছোট স্লাইস মানে পিস পিস করে কেটে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। অনেকে আমরা করি কি, অনেক সময় ধরে গরম পানিতে ডুবিয়ে রাখি, এতে করে কিন্তু খোসাটা জিব্বার সঙ্গে লেগে যায়, আর এতে করে অনেকটা অংশ কেটে কেটে ফেলে দিতে হয়। আর এই প্রসেসটা যদি ফলো করেন, আপনার একটা টুকরা মাংসও কিন্তু ফালানো যাবে না। আমি পুরোটা জিব্বা এভাবে করে কেটে 2টা নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালো করে ফুটন্ত টকবকে গরম পানির মধ্যে 10 মিনিট লাগাই রেখে দিব। তারপর এটা ধুয়ে নিব। ধুয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি এখানে 1/2 কাপের মতো সরিষার তেল, এলাচ, দারচিনি, 5-6টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে কড়াইতে রান্না করছি এটা একটা জার্মানি কড়াই, আর এটা হলো 40 সেন্টিমিটার। আপনি চাইলে 36 সেন্টিমিটারটাও নিতে পারবেন, আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। নেওয়ার জন্য স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কল করলেই কিন্তু এই জার্মানি কড়াইটা আপনি নিতে পারবেন। এটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির। এর পিছনে খোদাই করে লেখা থাকবে জার্মানি। আর যেটা 40 সেন্টিমিটার, একসাথে 7-8 কেজির মতো মাংস রান্না করতে পারবেন, 2 কেজির মতো পোলাও রান্না করতে পারবেন, বিরিয়ানিও রান্না করতে পারবেন। এগুলোতে রান্না করলে লেগে যাবে না, পোড়া যাবে না। এগুলো খুবই সুন্দর, হাই কোয়ালিটি। এরকম একটা কড়াই সব গৃহিণীর থাকা উচিত। সামনে কুরবানি ঈদ আসতেছে, একসঙ্গে 6-7 কেজির মতো মাংস রান্না করতে চাইলে আপনি এই কড়াইটা নিতে পারেন। নিচে খোদাই করে লেখা থাকবে জার্মানি। আর এই কড়াই নেওয়ার জন্য স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দেয়াই আছে, সেখানে কল করলেই কিন্তু আপনি এই কড়াইটা বাসায় বসে পেয়ে যাবেন। আগে থেকে কোনো টাকা দিতে হবে না, আপনি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হয়ে যাচ্ছে। ঢাকনা সহ এই কড়াইটা খুবই সুন্দর। এটা যার লাগবে আপনারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে অর্ডারটা করে নেবেন। ছোটবেলার মাকে দেখেছি জিব্বা রান্না করার সময় এমনিতেই জিব্বা রান্না করতো না, এটা রান্না করার জন্য আলাদা করে বুট ইউজ করতো। এখানে আমি বুটটাকে ভিজিয়ে রেখেছি, আর আমি ছোলার বুট নিয়েছি, আর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমার এখানে জিব্বার মাংস প্রায় 1.5 কেজির মতো, সেই অনুপাতে মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এটা আমার নিজের হাতের মাংসের শাহি মশলা, আর এই শাহি মশলাটা আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটাও কিন্তু আপনারা নিতে পারবেন একই নাম্বারে কল করে। এটা মাংসের শাহি মশলা, যার লাগবে নিয়ে নেবেন। এই তো এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়েছি। সেই সঙ্গে আমার নিজের হাতে তৈরি করা স্পেশাল শাহি মশলাটা অ্যাড করেছি। এখন আমি জিব্বাগুলোকে এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, এতে করে জিব্বার ভিতরে যে পানি ছিল সেটাও বের হয়ে গেছে। এখন আমি এখানে যে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ছোলার বুট, এই বুটগুলো আমি এখানে দিয়ে দিলাম। এগুলো ভিজিয়ে রাখলে কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আগে থেকে ভিজিয়ে নিতে হবে। এটা 1/2 আওয়ারের মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখন আমি খুব ভালো করে 2টা একসাথে করে রান্না করে নেব। এই রান্নাটা কমপ্লিট করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। পুরো প্রসেসটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই কাটছাট করে ছোট করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম, আর এখন আমি এটাকে রান্না করে নিচ্ছি। একটু সময় নিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। যখন দেখবেন মাংস এবং বুট সিদ্ধ হয়ে গেছে, তখন নামানোর আগে আবারও মেজবানি মাংসের শাহি মশলাটা এখানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিবেন। এতে করে এটা অনেক বেশি টেস্টি হবে। লাগবে কারো মেজবানি শাহি মশলাটা, একই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো আমার কিন্তু হয়ে গেছে তরকারি। এত মজার রান্নার পর কি বসে থাকা যায়? এখন চলুন খেতে যাই।
সাবুদানা দিয়ে জাদুকরির স্বাদে এই পিঠা একবার তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার বসে চলে আসবে। এত বেশি মজার যে দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। সাবুদানা দিয়ে তৈরি করা এই পিঠার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে শেয়ার করব। যখন বাসায় কোনো কিছু না থাকবে, অল্প একটু সাবুদানার সঙ্গে একটা ডিম দিয়েই কিন্তু চটজলদি এই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা উপর থেকে একরকম, ভিতর থেকে আরেক রকম। মানুষ দেখলে যেমন চেনা যায় না, উপর থেকে একরকম, ভিতর থেকে আরেক রকম, এটা ঠিক ওরকম। ভিতরটা হলো একদমই স্পঞ্জি, আমাদের কেকগুলো যেরকম স্পঞ্জি হয় ঠিক ওরকম। আর এটা উপর থেকে অনেকটা ক্রিস্পি। আর এটা বানানোর মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সাবুদানা। আর এই সাবুদানাটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ সাবুদানাতে অনেক সময় ময়লা থাকে। ধোয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 3টা ডিম। সাবুদানার পরিমাণ কিন্তু বেশি, এখানে 1 কাপ সাবুদানা ফুলে কিন্তু 2 কাপ হয়ে গেছে। তা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন অল্প একদম উপকরণে এই নাস্তাটা তৈরি হবে। এখন কিন্তু খুব ভালো করে আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি। এমন করে মাখাই না যেন সাবুদানাগুলো গলে যায়। হাত দিয়ে আলতোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। একটা চামচ দিয়ে সুন্দর করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে সময় লাগবে 4 মিনিটের মতো। উল্টে পাল্টে 4 মিনিট সময় ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর সাইজগুলো দেখুন, এখন কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এটা বানানোর পর যখন আপনি খাবেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে সাবুদানা দিয়ে এত মজার কোনো নাস্তা তৈরি করা যায়। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। তো আমি কিন্তু এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের রেসিপিটা ভালো লাগে প্লিজ শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না। একদমই নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যে রেসিপিটা শেয়ার করি আগে কিন্তু নিজের বাসায় তৈরি করে সবাই মিলে খাই, তারপর কিন্তু যখন এটার ভালো রেজাল্ট পাই তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আশা করছি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন, নিরাশ হবেন না। খুবই সুস্বাদু এই টেস্টি নাস্তাটি একবার তৈরি করে দেখুন, সবাই কিন্তু লুটে পুটে খাবে, এত বেশি মজার হয়। কথা বলতে বলতে আমার নাস্তা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। উপর থেকে দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আমি কিন্তু এখন নাস্তাটাকে তুলে নেব। এটা ভাজতে 4 মিনিট সময় লাগবে। 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। তবে একটা কথা, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিলে ভিতর থেকে কিন্তু সুন্দর করে এটা সিদ্ধ হবে না। তা আজকের রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কেউ কৃপণতা করবেন না। এখন আমি পিঠাগুলোকে তুলে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তো দেখে হয়তো বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা ফুলে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, তাই না? মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের নাস্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবসময় একই টাইপের নাস্তা কিন্তু বোরিং লাগে। এটা চায়ের সঙ্গে খেতে যেমন মজা, খালি খালি খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো আমাদের অঞ্চলে মাঝে মধ্যেই কিন্তু এই টাইপের সাবুদানার নাস্তাগুলো তৈরি করা হয়। তবে অন্যান্য এলাকায় আমি দেখেছি এই সাবুদানা দিয়ে বিভিন্নভাবে পিঠাও তৈরি করে, সেগুলো লং প্রসেস। আর এটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে বানিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর আপনারা কিন্তু তৈরি করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছিল রেসিপিটা। উপর থেকে সামান্য চিনি ছিটিয়ে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি চিনি ছিটিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। চায়ের সঙ্গে বেশ ভালো জমে উঠবে, ছোটোখাটো আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর এই তো আমি ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটা স্পঞ্জি আর উপর থেকে ক্রিস্পি। আমার তো খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সাবধান, এই ভিডিও দেখার পর দেখবেন কেউ আর এই জিনিস খাবেন না। কেন খাবেন না চলুন সরাসরি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কেন এই জিনিস এইভাবে খাওয়া যাবে না। আজকের এই ভিডিওতে শুধু আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো, কারণ সামনে কুরবানি আসতেছে। কুরবানিতে আমরা কিন্তু সবার আগে কলিজাটাই রান্না করে খাই, তাই না? কলিজার পাশাপাশি থাকে গুর্দা, পেঁপজা, তারপর আরও অনেক কিছু, তাই না? তো এগুলো যখন আমরা রান্না করি, রান্না করার সময় কিন্তু এমনি ধুয়েই রান্না করে ফেলি। অনেকেই বলে কি কুরবানির মাংস খুব বেশি ধুতে হয় না, 2-3টা ধোয়া দিলেই কিন্তু হয়ে যায়। বাট এই কলিজা যখন রান্না করবেন এই ব্যাপারে একদম সাবধান থাকবেন। দেখেন এগুলো কি বের হচ্ছে, জমে থাকা রক্তগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। ফুটন্ত টকবগো ফুটন্ত গরম পানির মধ্যে কিন্তু 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে। তারপর কিন্তু এর ভিতরে যে এক্সট্রা রক্ত আছে সেগুলো বের হয়ে যাবে। এখন কিন্তু এটা পারফেক্ট রান্না করার জন্য। তারপরেও আমি ঠান্ডা পানি দিয়ে আরও একবার ধুয়ে নিব। আর এই তো ময়লা পানিটা রয়ে গেল। এখানে খুব বেশি সময় রাখা যাবে না, জাস্ট 2 মিনিট, এর মধ্যেই কিন্তু তুলে নিতে হবে।
তুলে নিচ্ছি। এখন রান্না করব। রান্না করার জন্য আজকে একটা সোনার কড়াই নিলাম। এই সোনার কড়াইটা কিন্তু অনেক বেশি কিউট। এটা কিন্তু আমি যখনই রান্না করি অনেক আপুরা জানতে চায়, আপু তোমার এই সোনার কড়াই কোত্থেকে নিয়েছো। তো এই সোনার কড়াই আজকে রান্না করব। আর এই সোনার কড়াই রান্না করতে গেলেই আমার মন ভালো হয়ে যায়। আমি আবার এই কড়াইটা ভীষণ পছন্দ করি। এই কলিজা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের চেয়ে একটু বেশি তেল। বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, লং, লবঙ্গ এগুলো 4-5টা করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া হাফ টিস্পুন পরিমাণ, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আগে তেল মশলা একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর মশলার উপরে যখন তেলটা বেশি উঠবে তখন এখানে কলিজাগুলো অ্যাড করে দিব। কি সামনে তো কুরবানি আসতেছে, সবাই রেডি তো কলিজা এভাবে রান্না করার জন্য? আমি জানি না কে কিভাবে রান্না করেন, তবে আমি কিন্তু এইভাবে রান্না করি। কে কিভাবে রান্না করেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমি যে সোনার কড়াইতে রান্না করতেছি, এই কড়াইটা কি লাগবে কুরবানিতে কলিজা ভুনা করার জন্য? তাহলে কিন্তু চটপট একদম স্ক্রিনের উপর নাম্বারে কল করে আপনারা এই কড়াইটা নিয়ে নিতে পারেন। এটাতে রান্না করলে মন ভালো হয়ে যাবে। আর কুরবানির ঈদে সবার বাসায় কিন্তু এরকম একটা কড়াই চুলার উপর বসানোই থাকে। কেন থাকে বলেন তো? একটু পরপর মাংস গরম করতে হয়। আর এই যে মাংসের শাহি মশলা কার লাগবে বলেন তো? এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা মাংসের শাহি মশলা। যে কোনো মাংসতে আপনি 1 কেজিতে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন, এতে করে টেস্টটাই যেন অন্যরকম হয়ে যাবে। এটা এত বেশি মজা করে ফেলে তরকারিটাকে, মানে কি বলবো, একজনই কিন্তু 1 প্লেট ভাতের সঙ্গে 2-3 প্লেট মাংস খেয়ে ফেলবে, এত বেশি মজা করে ফেলে মাংসটাকে। কড়াই আর শাহি মশলা নেওয়ার জন্য একই নাম্বারে কল করতে পারেন। এই মশলা কিন্তু কুরবানি ঈদে আপনাদের অনেক কাজে দেবে। শুধুই কি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এবং কি বিরিয়ানি, এমনকি ভুনা খিচুড়িতেও আপনারা এই মশলাটা অ্যাড করতে পারবেন। এটা দেওয়ার পর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। এই রান্নাটা করতে আমার সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই কলিজাটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, যেহেতু এটা দিল কলজা, এটাকে আমরা বলি দিল কলজা, এটা কিন্তু গরুর হার্ট। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, রান্না অনেক সুন্দর হয়েছে। আর সারা বাড়িতে কিন্তু সুন্দর একটা স্মেল আসতেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি আবারও দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করা মাংসের শাহি মশলাটা হাফ টিস্পুন পরিমাণ। এতে করে স্মেলটা অটুট থাকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এবারের ঈদে কার কার লাগবে শাহি মশলা, কার কার লাগবে এই সুন্দর গোল্ডেন কড়াই বলেন তো? তবে এই কড়াই কিন্তু আমাদের দেশি না, এটা বিদেশি একটা কড়াই। যার লাগবে নিয়ে নেবেন। এটা খুবই উপকারী, এতে রান্না করলে লেগে যাবে না, পুড়ে যাবে না। আর এত সুন্দর কড়াই রান্না করলে আলাদা করে কি বাটিতে সার্ভ করার দরকার আছে বলেন? কড়াই থেকেই তো সরাসরি নিয়ে নিয়ে খাওয়া যাবে। এই কড়াই টেবিলের মধ্যে যদি নিয়ে যান, টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে, কমাবে না কিন্তু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। রান্নার পর কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, এত মজার খাবার এখন খাবো।